মুখর বাংলায় স্বাগত জানাই ইন্দ্রাণী। একটা শব্দবন্ধ আবার ভেসে উঠেছে পশ্চিমবঙ্গের সমাজে। সমাজ, রাজনীতির সমাজ, সব কিছুর মধ্যেই থ্রেড কালচার শব্দটা একটুখানি বেশ অর্নামেন্টাল ওয়েতে বলা হচ্ছে, আর হুমকি সংস্কৃতি যার বাংলা হয়েছে। কিন্তু বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে যে এই থ্রেড কালচার বা হুমকি সংস্কৃতি সব সময় দুর্বলের উপর সবলের থেকে যায়। এই মাৎসনায়ের মধ্যেই সমস্ত ক্ষেত্রে দুর্বলের উপর সবলের থ্রেড কালচার, হুমকি সংস্কৃতি, এবং সেটা যখন কলুষিত রাজনীতির মধ্যে দিয়ে সমাজের সমস্ত স্তরে পার্কুলেট হয়, তখন তার কি উদগ্র রূপ হতে পারে। বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা তাই। ডাক্তারদের মধ্যে থ্রেড কালচার যেটা উৎস ছিল, সেটা ইলেকট্রিসিটি বোর্ড, সিএসসি, সেখান থেকে টলিপাড়া, সেখান থেকে আরও কত কি বলবো। কিন্তু এই থ্রেড কালচারটা কিন্তু যারা নিতে পারেন বা থ্রেটনিং যারা নিতে পারেন, ট্যাকেল করতে পারেন, তাদের অনেককেই আমরা নমস্য ব্যক্তি হিসেবে আমাদের সমাজে দেখতে পাই যুগে যুগে। অর্থাৎ ওই শির দ্বারা মেরুদণ্ড বিকিয়ে না দিয়ে সেই ক্ষুদিরামের যুগ থেকে আজ অবধি মানুষজন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করছেন। এই প্রসঙ্গে মনে পড়ছে যে ইদানিংকালে একটি ভাইরাল অডিওর মাধ্যমে কয়েক ঘন্টার জন্য, 24 ঘন্টার জন্য হতে পারে, যে একজন মানুষকে, প্রাক্তন একজন পুলিশ অফিসারকে মেলাইন করা হয়েছে। সেটা ওই থ্রেড সংস্কৃতিরই অঙ্গ হিসেবে আমি মনে করি। যদিও সৌভাগ্য, পশ্চিমবঙ্গের এখনও সাংবাদিকতার একটা মান আছে, বোঝা গেল যে অন্যান্য চ্যানেল এটাকে হার্ড নিউজ করারও মেটেরিয়াল খুঁজে পায়নি খুব একটা। টার্গেটেড ওয়েতে শাসকের মদতে একটি ক্ষয়িষ্ণু চ্যানেল, যার কর্ণধারকে আমরা মাঝে মাঝেই সিবিআই, ইডির এজেন্সির কাছে যাতায়াত করতে দেখি, এবং বার্কের রিপোর্টে যার টিআরপি প্রাইম টাইম হোক, যখনই হোক, 1 থেকে 2%, যেখানে বড় চ্যানেলগুলো যেগুলোর অ্যাকসেপ্টেন্স আছে সেগুলোর নিরিখে যেটা 34-45, সেটা কিন্তু আজকেই দেখলাম বার্কের রিপোর্টে সেটা প্রাইম টাইমে 1% আর নর্মাল টাইমে 2%। তাই যারা টার্গেট করলো একজন প্রাক্তন অফিসারকে, তাদের উদ্দেশ্যটা সহজেই বোঝা যায়। এবারে আসি যে কেন টার্গেট করলো, থ্রেট করলো তাদের ওই ক্ষয়িষ্ণু মৃত চ্যানেলের মাধ্যমে একজন প্রাক্তন পুলিশ অফিসারকে, প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে। দেখুন, আরজিকর কাণ্ডে যেই মুহূর্তে টালা থানার ওসি গ্রেপ্তার হলেন, সেই মুহূর্ত থেকে কিন্তু আমাদের রুলিং পার্টির অবস্থাটা খুব একটা ভালো না। তার প্রমাণ আপনাকে খুব একটা কষ্ট করে পেতে হবে না। যেদিন ছাত্ররা, মেডিকেল ছাত্ররা কালীঘাটের বাড়িতে গিয়ে দরাদরি হচ্ছিল, তাদের নিয়ে টানাটানি, ভেতরে এসো, যাব না, কিন্তু 9:30টার সময় তারা যখন অনেক চিন্তা করে লাইভ স্ট্রিমিংটাকে না করে দিয়েও ঢোকার চেষ্টা করলো, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ, যেটা আমরা একটু আগে লাইভ দেখছিলাম, যে 1 কাপ চা খেয়ে যাও, তারপরে তারা কান্নাকাটি করলো যে আমাদের আধ ঘন্টায় সময় দিন, আমাদের ওই লিখিত একটা কিছু মিনিটস হলেই চলবে। তাও তারা ঢুকতে পারলো না। চন্দ্রিমা ভট্টাচার্য এবং অন্যান্য উচ্চপদস্থ অফিসাররা তাদের এন্টারটেন করতে পারলেন না, কারণ ততক্ষণে তারা বুঝতেও পারেনি যে কি বড় ঘটনা ঘটে গেছে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল, গ্রেপ্তার হওয়াতে অত কিছু
অস্বস্তি হয়নি যতটা টালা থানার ওসি। এবং এই টালা থানার ওসি গ্রেপ্তার হয়ে যে পরের দিনই বেরিয়ে আসতে পেরেছেন তা তো না, চলছে চলছে চলছে। আর তত কিন্তু দুরু দুরু বক্ষে শাসক ভাবছে যে কি করি কি করি কি করি। তো সুতরাং যে পুলিশ অফিসার আজ বলে না, রিটায়ারমেন্টের আগে তাদের এখতিয়ার নেই কোনো কথা বলার, রিটায়ারমেন্টের পর তাদের এখতিয়ার থাকে। অন্তত রিটায়ারমেন্টের পর যে 2 বছর তাদের কোনো জায়গায় চাকরি করা যায় না নিয়ম মেনে, সরকারি জায়গায় তো নাই, সেই যে একটা চুপচাপ ব্যাপার থাকে, তারপর থেকে তারা মুক্ত হয়ে যায় অন্তত ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে। অনেকেই বলে থাকেন যে আপনি রিটায়ার করার আগে কেন বলেননি, ওটা কোড অফ কন্ডাক্ট বা ডিসিপ্লিনের মধ্যে পড়ে যে রিটায়ারের সময় আমি আমার কাজ দিয়ে রিটায়ারের আগে বুঝিয়ে দেব যে আমি কি চাইছি আর কি চাইছি না, আমি আমার মেরুদণ্ড বিক্রি করব না, আমি মুখ দিয়ে কথা বলতে পারি না, বা আপনি লিখিত দিন আমি তবেই আপনার কথা মানব, নচেত মানব না। অর্থাৎ যতদিন তারা চাকরি করেন ততদিন মুখ দিয়ে কথা বলতে পারেন না পাবলিকলি, তাদের কাজ দিয়ে বুঝিয়ে দিতে হয় যে উনি কোথায় মেরুদণ্ড না বেঁকিয়েও সোজাভাবে হাজারো থ্রেটনিং সহ্য করেও কাজটা করে যাবেন, কাজের দিক থেকে তিনি কম্প্রোমাইজ করবেন না। সুতরাং যারা বলেন যে হঠাৎ করে এই ধরনের অফিসাররা টিভিতে সেজে গুজে এসে সন্ধেবেলা জীবন্ত ম্যানুয়াল হয়ে জ্ঞানদান করেন, কারণ তারা যখন কাজ করেছিলেন, রিটায়ার করেননি, তখন তাদের কথা বলার অধিকার থাকে না, তারা কাজ দিয়ে কথার বাবা করেন। তো এখন বলি, ওই জীবন্ত ম্যানুয়াল হয়ে যে সঞ্চালিকা ওই মৃতপ্রায় ধান্দাবাজ পোষ্য চ্যানেলে কটাক্ষ করে অপমান করে ওই পুলিশ অফিসারকে সমাজের লজ্জা, পুলিশের লজ্জা বলেছিলেন, তার উদ্দেশ্যে শোনাই যে ওই যে জীবন্ত ম্যানুয়াল, আপনার কথার থেকে এক কাঠি এগিয়ে আমি বলি, এই ধরনের অফিসাররা জীবন্ত ব্লু বুক, তাদের জীবনটা, কেরিয়ারটা যতদিন চাকরিতে থাকেন তারা জীবন্ত ব্লুবুক হয়ে থাকেন। তাই আফটার রিটায়ারমেন্ট যখন সন্দীপ ঘোষ বলুন, টালা থানার ওসি বলুন, বা সিপি, ক্যালকাটা পুলিশের সিপি বলুন, রাজ্য পুলিশের ডিজি বলুন, তাদের অধঃপতন দেখেন, তখন তারা ওই 2 মিনিট সময়ের মধ্যে ফাই করে বিশ্লেষণ করেন যে কোথায় কোথায় ল্যাপস হয়েছে। এটা যদি আপনার মতন শাসকের পাঁচাটা সাংবাদিক হিসেবে মনে হয় জ্ঞানদান, তাহলে জ্ঞানদান। কারণ গণতন্ত্র রক্ষার্থে এই শাসককে উলঙ্গ করতে হলে এই ধরনের অফিসারকে জ্ঞানদান জীবন্ত ব্লুবুক, আপনার কথায় জীবন্ত ম্যানুয়াল হয়ে করতেই হবে। তো যে কথায় আমি ছিলাম সেটা হচ্ছে যে এই ধরনের এসপি, এই ধরনের সিপি, এই ধরনের ওসি, এই ধরনের ডিজি, কেন বলছি এই মুহূর্তে আমাদের ডিজি যখনই মানে ইলেকশন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে কোনো ইলেকশন হয়, তাকে চুপটি করে সরে যেতে হয়, কারণ তিনি কেস খেয়ে আছেন। ইসির কেস খাওয়া ডিজিকে নিয়ে আমরা বাস করছি, আর মেরুদণ্ড উপহার পাওয়া সিপিকে নিয়ে যতক্ষণ না ছাত্ররা বাধ্য করেছে আমাদের থাকতে হয়েছে। তো সেই ধরনের শাসকের পছন্দের চ্যানেলে বসে খুব কমফোর্ট জোনে যখন মিডিয়া ট্রায়াল করলেন আপনার মতন সঞ্চালিকা, আপনাকে বলতে দেখেছি ফেসবুকে যে আপনার নিজস্ব ব্যক্তিগত কারণে যখন আপনাকে মিডিয়া ট্রায়াল করছিল কিছু পোর্টাল, তখন আপনি আক্ষেপ করে বলেছেন যে কিছু পোর্টালের ভিউজের দরকার ছিল, নিউজের না। তাহলে আপনার কেন মনে হলো না যে একজন প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে অপমান করতে হলে তারও ভিউজটা নিয়ে তবে নিউজটা করি, না হলে আপনার নিউজটাও ভিউজে পরিণত হবে? আসলে যার যখন মনে হয় যে আমার ব্যক্তিগত স্বার্থে, তখন আপনার সেই নিজস্ব সাংবাদিকতার ম্যানুয়ালটা বেরিয়ে পড়ে। আপনি বলেছিলেন যে একটি বৃহৎ চ্যানেল থেকে
কিছুদিন গায়েব থাকার পর আপনি কোন জায়গায় লম্ফ দেবেন, কোন শাসকের চ্যানেলে লম্ফ দেবেন কেউ যখন বুঝতে পারছিল না, তখন কিছু পোর্টাল আপনার ফোনে আপনাকে না জিজ্ঞেস করেই আপনার সম্পর্কে কিছু রটনা রটিয়েছে, যেটাকে আপনি বলেছেন যে ওদের নিউজ না, ওদের ভিউজের দরকার ছিল। তাহলে আপনি যেদিন প্রাক্তন আইজিকে বললেন যে আপনি লজ্জা, আপনি মনে রাখবেন আপনারও কিন্তু ভিউজ দেওয়ার অধিকার সঞ্চালক হিসেবে নেই, যদি না আপনি কোনো রুলিং পার্টির মাখা তামাক খেয়ে থাকেন এবং আপনি নিজেই স্বীকার করেন যে আপনার গায়ে অনেকগুলো বিশেষণ আছে, তাতে আপনার কিছু এসে যায় না। এবং আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি অভিজিৎ গাঙ্গুলির মতন মানুষজনকে তর্কাতর্কি করেও তাকে উচ্চ আসনে এখনও রেখে দিয়েছেন, রুদ্রনীলকে রেখে দিয়েছেন, কারণ আপনাদের যে কোনো রুলিং পার্টিকে সমঝে চলতে হয়, বীজে মূল তত্ত্বটা আছে। কখনো আপনাকে তৃণমূল, কখনো সিপিএম, কখনো বিজেপিকে সন্তুষ্ট করতে হবে, কারণ কোনো না কোনো রুলারের চ্যানেলে আপনাকে দুলতে দেখা যাবে। এবং এই মুহূর্তেও আপনি যে চ্যানেলে আছেন, দেখা যাবে কিছুদিন পরে আপনি আরেকটি চ্যানেলে, শাসকেরই আরেকটি চ্যানেলে কমফোর্ট জোনে যাচ্ছেন, কারণ এই চ্যানেলটির কোনো সর্বভারতীয় তকমা নেই, যেটা জি নেটওয়ার্কের ছিল, কিংবা আপনি যেখানে পরবর্তীতে যাবেন তার একটা সর্বভারতীয় নেটওয়ার্ক আছে, সেই তকমাটা পেতে হবে। তো যাই হোক, আপনাকে নিয়ে এত খরচ করার সময় অন্তত আমার মতন ছোট্ট সাংবাদিক, ছোট্ট ইউটিউবারের নেই, কারণ প্রতিবেদনের একটা টাইম লিমিট থাকে। তো যে কথায় ছিলাম, রুলিং পার্টির এই ধরনের প্রাক্তন অফিসারদের যারা চুলচেরা বিশ্লেষণ করেন, হতে পারে নজরুল ইসলাম সাহেব, হতে পারেন এই অফিসার, তাদেরকে মেলাইন করাই আপনাদের একমাত্র কাজ। কিন্তু আপনি উত্তরটা পেয়ে গেছেন, আপনি বড় চ্যানেলে আছেন, কিন্তু ছোট ইউটিউবার বাংলার বার্তায় আপনার পাল্টা যে ব্যাপারটি, প্রতিবেদনটি বেরিয়েছে 3,95,000 এখনো অবধি, তার কমেন্ট বক্সে গেলে আপনি উত্তরটা পেয়ে যাবেন যে আপনি কাকে টার্গেট করেছিলেন, কোনখান থেকে মাখাতা মাখে। তো এবার যে কথায় আসি, ফেসবুকে আপনি একটি রিপ্লাইয়ের কটাক্ষের উত্তর দিতে গিয়ে কোনো কালে যৌনকর্মীদের স্ট্যাটাস বোঝাতে গিয়ে আপনি বলেছেন, খুব ভালো লাগলো, যে তাদেরকে আপনি আপনার নিজের মতোই ওয়ার্কিং লেডির সমান মর্যাদা দেন, খুব ভালো। কিন্তু সমাজটা যদি আপনার মতো এত প্রোগ্রেসিভ হতো, তাহলে তাদেরকে একটা অন্য তকমা নিয়ে থাকতে হতো না। আর আপনার যে রুলার, যে যার কাছে আপনি আছেন, যাদের হাতে এত পাওয়ার, তাহলে ব্যাপারটা যদি এত সহজ হতো, তাহলে মহিলাদের ক্ষমতায়নের এত কাজ করা যে সরকার আমরা পেয়েছি, যার খুব কাছের লোক আপনি, আপনার পরামর্শটা নিয়ে মেয়েদের এমপ্লয়মেন্টের এত সুব্যবস্থা করে দিলেই হতো, এত কষ্ট তো মেয়েদের হতে হতো না। সুতরাং ব্যাপারটা বোধহয় তাই না। আর তাই না বলেই সেখান থেকে একটা প্রশ্ন আসে যে একজন টেকনিক্যালি পুলিশ অফিসার, যিনি রেড লাইট এরিয়ায় বহুদিন কাজ করেছেন তার কাজের স্বার্থে, তিনি যখন আরজি করের ঘটনাকে একটি রেড লাইট এরিয়ার সঙ্গে তুলনা করে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক তুলনা করেন, তখন আপনাদের মতন প্রোগ্রেসিভ মানুষ টার্গেট করে তার মধ্যে থেকে মানে 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 পেঁয়াজের খোসার মতন বার করে। কিন্তু একজন পুলিশ অফিসার কোন দৃষ্টিতে এখানে হতেই পারে, সোনাগাছিতে আরজি করের মতন ঘটনা হতেই পারে, এটা বলার যথেষ্ট কারণ আছে। আজ থেকে 6 থেকে 7 বছর আগে ইউটিউব খুলুন, সোনাগাছিতে কটা খুন হয়েছে, কটা আইটি রেড হয়েছে, এবং কটা নাবালিকা কিভাবে কি হয়েছে। বেশি কিছু করতে হবে না, অনেক কিছু রেজিস্টার হয় না, তা সত্ত্বেও যতটুকু আছে সেটাই কিন্তু ওই পুলিশ অফিসারের স্বাভাবিক টেকনিক্যাল জ্ঞান, যেটা উনি তুলনা করেছেন, সেটাকে সাপোর্ট করার জন্য যথেষ্ট। আসলে কিছু এলাকার চরিত্র থাকে,
কিছু এলাকা গায়ে গায়ে লেগে থাকলেও তার চরিত্র আসমান জমিন তফাত হয়ে যায়। শোভাবাজার, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, নীলমণি মিত্র লেন, আরও অনেক কিছু লেন, যেটা টিপিক্যাল সোনাগাছির 2 কিলোমিটারকে এরিয়াকে ক্রমশ বর্ধিত করছে। আর সেখানে আমাদের মতন একটা শহরে, কসমোপলিটান শহরে, উত্তর কলকাতার মতন ঘিঞ্জি শহরে, সেখানে কত রকম পাচারকারী, কত রকম নাবালিকা, কিভাবে কত গুম ঘরে আসছে, সেই খবরটা মাটির কাছে যাদের সাংবাদিকতা আছে, মাটির কাছে যাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, পুলিশ অফিসার, সমাজকর্মী, তারা আপনার মতন শাসকের সুবিধার্থে ছিদ্রান্বেষণে বেরোবেন না। তাই জন্য এফআইআর করতে গেলে আরজি করের মতন হিনিয়াস ক্রাইমের এফআইআর হয় ছাত্রীটি মরে যাওয়ার আরও ঘন্টা পরে, রাত প্রায় 12টা নাগাদ। আর এই পুলিশ অফিসারের মুখনিসৃত একটা স্পিচের অংশকে ভাইরাল করলো কারা, আর কারা প্রায় পয়সা খাইয়ে কোন মহিলা কর্মীকে দিয়ে এফআইআর করে দিল তাড়াতাড়ি, এটা সহজেই বোঝা যায়। তাই প্রত্যেককে বলবো, সচেতন থাকুন। আমার এই ক্ষুদ্র প্রয়াসকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সচেতন থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।